বাজেটকে ঘিরে তো ধরেন অনেক ধরনের প্রত্যাশা। আমি যদি শুধুমাত্র সুপার মার্কেট ব্যবসা থেকে কথা বলি, আমাদের যে ব্যবসা এটা দেখলে মনে হবে যেন একটা সুপার শপের ব্যবসা। আসলে সুপার শপের ব্যবসাটা আরও একটু বড় জিনিস। মানে আমাদের যেমন সোর্সিং করতে হয় কিছু কিছু ফার্মারদের কাছ থেকে, আমাদের কানেকশন আছে ম্যানুফ্যাকচারারদের সাথে, আমাদের কানেকশন আছে ইম্পোর্টারদের সাথে, আমাদের কানেকশন আছে এসএমইদের সাথে, আর আমাদের একদম সেন্টার হচ্ছে কনজিউমার। কোন কনজিউমার? এরা মূলত এখন আগে ছিল আরবান ওয়েল অফ কনজিউমার্স, এক সময় স্বপ্ন আসার পরে এবং স্বপ্নের বিস্তৃতি বাড়ার পরে এখন মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস সবাই কিন্তু এখন সুপার শপের ভিতরে ইনক্লুডেড। এবং এটা শুধু শহর না, এটা থানা পর্যায়ে পর্যন্ত চলে গেছে। সো গ্রামের মানুষরা এখন সুপার শপের অন্তর্ভুক্ত। তো আমাদের সবচেয়ে বেশি যেটা এফেক্ট করে, সেটা প্রথম যেটা এফেক্ট করে সেটা হচ্ছে ইনফ্লেশন। সো যদি ইনফ্লেশন বাড়ে তাহলে কনজাম্পশন কমে যায়, কনজাম্পশন কমে গেলে কিন্তু যেমন জিডিপিও কমে যায়, আমাদের ব্যবসাও কমে যায়। ইনফ্লেশন কমব্যাট করাটা হচ্ছে একটা সেন্ট্রাল ইস্যু এই মুহূর্তে। সেটা আমার ধারণা গভর্নমেন্টের জন্য যেমন ইস্যু, আমাদের জন্য ইস্যু। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো, যেহেতু রিজার্ভ কমে গেছে, রিজার্ভ কমে যাতে ইম্পোর্টের উপরে একটা রেস্ট্রিকশন তৈরি হচ্ছে, তাহলে অনেক প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না এবং অনেক ইনগ্রেডিয়েন্টও আসতেছে না, তাহলে সেটারও একটা ইম্প্যাক্ট পড়ছে কনজাম্পশনে। আর থার্ড হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা টার্গেট করেছে যে বোধহয় ইনফ্লেশন কমে যাবে, ইনফ্লেশনকে কমে দিতে গেলে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। এটা অনেক দেশে কাজ করে এই মডেল। বাংলাদেশে হয় কি, বাংলাদেশের ইকোনমিটা ঠিক ওরকম স্ট্রাকচার না। হ্যাঁ, তো সেইখানে ইনফর্মাল ইকোনমি অনেক বেশি এবং সিন্ডিকেশন আছে বিভিন্ন ধরনের। তাতে যেটা হয়, তাতে ইন্টারেস্ট রেট বাড়লে যেটা হবে, ব্যাংক লোন আসলে জানা নেওয়া তারা কিন্তু নিবে। সমস্যা যেটা বাড়বে সেটা হচ্ছে যে মনে হবে যেন কনজাম্পশন আমাদের কমে যাবে। কনজাম্পশন কিন্তু অলরেডি কমছে, আরও কমলে জিডিপি গ্রোথ রেট কিন্তু আরও ফল করতে পারে এবং নট নেসেসারিলি ইনফ্লেশন কমব্যাটেড হবে। ডিমান্ড সাপ্লাই যে ঠিক ওইভাবে অ্যাডজাস্ট হবে এটা আমরা শিওর না। রাদার ওই যেটা ইনফ্লেশন যেটা হয়েছে ওইটাতে কেউ কেউ বেজলাইন ধরে এরপরে প্রাইসিং করতে থাকবে। সো দ্যাটস এ বিগ পয়েন্ট। হ্যাঁ, তো আমরা এই জায়গাতে ইনফ্লেশনকে নিয়ে যে জিনিসগুলো ভাবি, যেভাবে আমরা মনে হয় কাজ করা উচিত, সেটা হচ্ছে গো ব্যাক টু ফান্ডামেন্টাল। এবং গোয়িং ব্যাক টু ফান্ডামেন্টালস মানে এন্টার ভ্যালু চেনে ট্রান্সপারেন্সি নিয়ে আসা। আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে রাইট ভ্যালু যারা অ্যাড করছে, যেমন কৃষক, তো কৃষককে ন্যায্য দাম দেওয়া, এবং মাঝখানে যারা ইন্টারমিডিয়েট আছে, যারা যারা স্টকিং করে ভ্যালু বাড়াচ্ছে, সেটা আমরা মনে করি এলিমিনেটেড হওয়া উচিত। এবং তারপরে ম্যানুফ্যাকচারার যারা ম্যানুফ্যাকচারিং করেছেন ওনারা যেটা প্রাইস দিচ্ছেন, মাঝখানে যে লেয়ারটা আছে সেখানে ট্রান্সপারেন্সি কিন্তু কম। এরপর আমার কাছে চলে আসছে এখন ভ্যাট ধরেন প্রোডিউসার থেকে ডিরেক্ট রিটেইলের কাছে আপনার চলে যাওয়া ওইরকম একটা মেকানিজম তৈরি করা। সেইখানে মাঝখানে আইদার ট্রান্সপারেন্সি আনা, অথবা যেই সমস্ত রিটেইলাররা ডাইরেক্টলি কানেক্ট করতেছে ফার্মারদের সাথে, তাদেরকে কী করে প্রমোট করা যায়। তাহলে কী হবে, কৃষকও দাম পাবে, আবার ইনফ্লেশনও কিন্তু কম্প্যাটেড থাকবে, কন্ট্রোলে থাকবে, কারণ সিন্ডিকেশনের স্কোপটা কম। তো এই জায়গাতে যেমন সুপার মার্কেটে একটা 5% ভ্যাট দিয়ে রাখছেন, বাইরে কোনো জায়গায় দেয় নাই। এরা একটা অসম নীতি তৈরি করে রাখছে। আমরা বহু বছর ধরে বলছি ভাই আমাদের 5% উঠায় দেন, তারা উঠাচ্ছে না, তারা উঠাবেন না। তারা একবার প্ল্যান করলেন 1 লাখ মেশিন বসাবেন, এই ইডিএফ মেশিন বিভিন্ন স্টোরে, ইসিআর বা ইডিএফ মেশিন, সেটা দিয়ে করে, এটা কিন্তু তারা পারেন নাই। তারা 10,000 এই পর্যন্ত মেশিন বসাইছে। তো এটা তাহলে তারা একটা বড় অপরচুনিটি কিন্তু সরকার মিস করতেছে এবং আমরা বাংলাদেশ মিস করতেছি। সেটা কি, ইনফর্মাল সেক্টরে যে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, যেটা বছরে প্রায় 1 লাখ কোটি টাকার মতো একটা মার্কেট, টোটাল অ্যাড্রেসের মার্কেট, সেখান থেকে আমরা যেটা দেখছি যে যদি ঠিকঠাক মতো কাজ করা যায় 4,750 কোটি টাকা অ্যাডিশনাল মূসক আনা সম্ভব। এখন 100 কোটি টাকা আমাদের সুপার শপ থেকে পায়। তারা বলছি কীভাবে নিব আমরা, না ইসিআর মেশিন আপনি কি এই 14-15 লাখ দোকানে বসাবেন? পারবেন না, এই মডেল কোথাও কাজ করে না। তাহলে মডেল একটা আছে, সেটা কি? সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার যখন প্রোডাক্ট সরাই দিচ্ছে ডিস্ট্রিবিউটরের কাছে, আর ডিস্ট্রিবিউটর যখন সরাই দিচ্ছে রিটেলের কাছে, এখানে ব্যাকফ্লো কিন্তু কম হয়। এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে যেটা সেলস হয়ে গেছে। তাহলে এটা একটা রাস্তা যে আপনি ডিস্ট্রিবিউটর এন্ডেই যখন প্রোডাক্টগুলো সুপার শপে যাক আর আপনার কোনো সাধারণ দোকানে যাক, ওইখানে সেলস ব্যাকটা আপনি নিয়ে নেন। সেটা কিন্তু খুব সহজ, কারণ ডিস্ট্রিবিউটর তার 14-15 লাখ নয়, ওটা তো লিমিটেড, ওটা লিমিটেড, ওটা আপনি ট্রেস করতে পারেন, ট্রেস করেন, এবার ওখানে আপনি মেশিন বসায় ফেলেন।
ওখানে যা যা সেলস হবে মেশিন দিয়ে যাবে এবং ওই ভ্যাটটা আপনি নিয়ে নেন, তাহলে 4,750 কোটি টাকা অ্যাডিশনাল ভ্যাট হয়। আর তাহলে কি হয়, অসমনীতি ব্যয়টা থাকতেছে না, তখন ওই অ্যাড সোর্সের ট্যাক্সের মতো, হ্যাঁ সোর্সের ট্যাক্সের মতো। তাহলে সুপার শপ আর এর মধ্যে কোনো ইয়ে নেই। তখন যারা ফার্মারের কাছ থেকে ডাইরেক্ট আনতে যাচ্ছে তাদের যেহেতু পলিসি ব্যারিয়ার নাই, 5% ভ্যাট ব্যারিয়ার নাই, কনজিউমার কিন্তু আমার সুপার শপে ফ্লকিং করতে থাকবে, আসতে থাকবে। তাহলে আমাদের সংখ্যা আমরা বাড়াতে পারবো, কারণ মোর কনজিউমার তখন সুপার শপে আসবে। আমরা যখন কৃষকের কাছ থেকে ডাইরেক্ট কিনে এই জিনিসগুলো যেগুলো আমাদের যেগুলো প্রাইস সেন্সিটিভ আইটেম, এগুলো প্রাইস কন্ট্রোল করে ফেলতে পারবো। আমাদের যেহেতু সিন্ডিকেটের দরকার হচ্ছে না। এটা একটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং মডেল, যেটা সরকার ভাবতে পারে। সরকার কৃষকের সাথে আমাদের ডাইরেক্ট যোগাযোগের জন্য কালেকশন পয়েন্ট, স্টোরেজ, এইসব জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করতে পারেন, সাবসিডাইজ করতে পারেন, তাহলে আমার মনে হয় সেখানে একটা বাড়তি সুযোগ তৈরি হতে পারে। ইম্পোর্টেড যেসব প্রোডাক্ট যেগুলো ফ্লো বন্ধ হয়ে গেছে, সেখানে যারা রিয়েলি ইম্পোর্ট করে এবং সেখান থেকে যদি আমরা একটা ভ্যাট ট্যাক্স বের করতে পারি, তাহলে সেটা কিন্তু খুব খারাপ কিছু না, কারণ কনজামশনও বাড়তেছে, আপনি ভ্যাট ট্যাক্সও পাচ্ছেন। সমস্যাটা হচ্ছে অনেকে ইম্পোর্টের নাম করে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছিল, তার ফলে ফরেন কারেন্সি একটা বাইরে সরে যায়, সেটাও যাতে বন্ধ করা যায়। তো যারা অলরেডি সেল করছিল তাদের যদি আমরা নিয়ে আসি এবং তাদেরকে ইম্পোর্ট পলিসিতে নিয়ে আসি, যে তোমাকে ইম্পোর্ট লাইসেন্স দিলাম এবং তোমাকে এতটুকু আমরা ইয়ে দিলাম, তাহলে কনজামশনটাও ঠিক থাকলো, আর আপনি ওখান থেকে ভ্যাট ট্যাক্সটাও ঠিক মতো পাইলেন, বাকিদের আপনি ব্ল্যাকলিস্ট করে দেন। এটা কিন্তু আপনি আরেকটা রাস্তা আপনি মানে আমাদের জন্য যেটা রেলিভেন্ট হইতে পারে। আর প্রত্যাশা যদি বলেন, সেটা হচ্ছে কনজিউমার মধ্যবিত্তের উপরে লোডটা একটু কমাইতে হবে। মধ্যবিত্ত তো একদম নিষ্পেষিত অবস্থায়, এরপর তার ঠিক থাকবে না তো। হ্যাঁ, একটা আপনি দেখতেছেন যে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে অনেক কোটিপতি তৈরি হয়েছে, দে আর নট এফেক্টেড। আবার যারা ফরেন রেমিটেন্স ওয়ার্কার, যারা টাকা পাঠাইতেছে দেশে, তারাও নট এফেক্টেড। গার্মেন্টস ওয়ার্কারদের হয়তো লাইফ আরেকটু ইম্প্রুভ করা যেতে পারে, কিন্তু একটা বড় সংখ্যক যে মধ্যবিত্ত তৈরি হয়েছে এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের কিন্তু ইনকাম, রিয়েল ইনকাম বাড়তেছে না, ডিসপোজেবল ইনকাম কমেই যাচ্ছে। সেইখানে আমরা সরকারকে কি পদক্ষেপ নিতে পারে তাদের বাঁচানোর জন্য, এটা আমার মনে হয়, আমার প্রত্যাশা থাকবে বাজেটে যেন এই জিনিসটা চলে আসে। এগুলো হচ্ছে মূলত বাজেটের ব্যাপারে প্রত্যাশা। এর বাইরে হচ্ছে ইন্টারেস্ট রেট আপনি যদি জাস্ট বাড়াই দিয়ে দেন, মানে ঠিক আছে আমার সব জায়গায় এই, তাহলে কি হবে, যেগুলো লং টার্মে সোশ্যাল গুডস তৈরি করতেছে আমাদের মতো যারা, তারা কিন্তু এফেক্টেড হয়ে যাবে, কারণ ওই হাই ইন্টারেস্ট রেটে কিন্তু প্রফিটেবিলিটি আর ইনশিওর হয় না। সো এটা একটু দেখা যেতে পারে যে কোন কোন খাতে আমি ইন্টারেস্ট রেট কী দিব, একটা ইন্ডাস্ট্রির সাস্টেনেবিলিটির জন্য আমি আসলে কোন কোন ইন্টারেস্ট রেট কোথায় বসাতে পারি, সেটা ফ্ল্যাট না করে সেটা সেক্টর স্পেসিফিক ইন্টারেস্ট রেট একটা আমরা চিন্তা করতে পারি। আরেকটা হলো যে আমাদের সেক্টরে 5% একটা ভ্যাট বসা দিচ্ছে। তো ভ্যাটের মূল যে ফিলসফি, সেটা হচ্ছে আপনার জাস্ট ভ্যালু এডিশন হবে তার 15%। তো 5% হওয়া মানে কি, ভ্যালু এডিশন কি 33% হয়? এটা তো সুপার মার্কেটে কোনো দিন হয় না, সুপার মার্কেটে 12 থেকে 13% হয়। তা আমার কথা হচ্ছে যদি ভ্যালু এডিশনের হবে, আপনি আমার কাছে পেপার নিয়ে যান, সুপার শপে তো আমার এমআরপি সেল কত হচ্ছে এগুলো সব আপনি জানেন, কারণ আমার সমস্ত পেপার আপনি নিয়ে যাচ্ছেন, আপনার কাছে ডকুমেন্ট আছে। আমি যা কিনি সেই সময় তো আমি ট্যাক্স দিই, আমি ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিয়ে দিচ্ছি সোর্সেই, ভিটিএস দিচ্ছি, টিডিএস দিচ্ছি, এগুলো তো সব আমার সোর্সেই দিয়ে দিচ্ছি। তো ভিডিএস টিডিএস যেহেতু সোর্স দিচ্ছি, সেই ইনফরমেশন আপনার কাছে আছে, তাহলে আপনি জানেন আমি কী কিনছি আর কী বেচছি, তার সেখান থেকে আপনি মূল্য সংশোধন বের করে ফেলতে পারছেন। ওইটাই আমার ভ্যাট হিসাবে দেন 50% হলে, তাতে আমার হিসাবে 2% বেশি আসে না। তাহলে আপনি মূল যে নীতি, সেই নীতিতে আসেন আমার সাথে, কেন 5% বসা দিচ্ছেন? এটা তো আপনি একটা অরাজ্য জিনিস করে ফেলছেন। এটা আমার সরকারের প্রতি দাবি থাকবে যাতে এটা রাইট যে পলিসি, ভ্যাট পলিসি, সেটা অ্যাপ্লাই করা হোক। ফিউচার টার্গেট হচ্ছে আগামী 5-7 বছরের মধ্যে স্বপ্ন 3000+ স্টোর করার একটা প্ল্যান আছে। এবং আমাদের এখন যা ভ্যালুয়েশন আছে, ভ্যালুয়েশন ধরেন কোনো কোনো কোম্পানি 200 মিলিয়ন বলতেছে, কোনো কোনো কোম্পানি $300 মিলিয়ন বলে, বা $350 মিলিয়ন বলতেছে। এইটারে $1 বিলিয়ন একটা ভ্যালুয়েশনের কোম্পানি আগামী 7 বছরে বানানোর একটা প্ল্যান আছে আমাদের। আর এগুলো হচ্ছে আর্থিকভাবে এইটা। ফার্মার নেটওয়ার্ক আমরা বানাতে চাই, আমাদের প্রায় এখন তো ধরেন 2000+ ফার্মার আমাদেরকে সাপ্লাই, এটা 20,000+ ফার্মার নেটওয়ার্ক আমরা করতে চাই
নিজস্ব নেটওয়ার্ক। বাংলাদেশে এখন ৬২টা ডিস্ট্রিক্টে আমরা আছি, থানা পর্যায়ে অলরেডি ঢুকে গেছি। আমরা মোটামুটি বাংলাদেশের সব থানা গ্রাম এগুলো কভার করতে চাই। আমাদের যেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ওভারঅল বাংলাদেশ সেই পার ক্যাপিটা কনজাম্পশন কিন্তু কমে গেছে। পার ক্যাপিটা কনজাম্পশন মানে একটা ফ্যামিলি আগে যেই পরিমাণ চাল কিন্তু এটা কমাই দিচ্ছে, যেই পরিমাণ গরুর মাংস খাইতো এটা কমাই দিচ্ছে, এই পরিমাণ মুরগি কিন্তু এটা কমাই দিচ্ছে। দে ট্রাই টু ফাইন্ড আউট এ ওয়ে টু মিনিমাইজ দেয়ার কনজাম্পশন। তো এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা একটা রিটেল ব্যবসা। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ্রস মার্জিনে এফেক্ট করছে। যেহেতু আপনি ইনফ্লেশন হয়ে যাচ্ছে, কনজিউমার্স উইল বিকাম মোর প্রাইস সেন্সিটিভ অ্যান্ড দে বিকেম মোর প্রাইস সেন্সিটিভ। তো প্রাইস সেন্সিটিভ কিন্তু শুধু আমি অ্যাড্রেস করবো তা না, জেনারেল ট্রেডও করবে, ওয়েট মার্কেটও করবে। সো ওভারঅল সবাই যেটা হচ্ছে ইনফ্লেশন অফ র মেটেরিয়াল, ইনফ্লেশন অফ ইনগ্রেডিয়েন্টস বাড়ছে ঠিকই, কিন্তু ইনফ্লেশন অফ ফিনিশ গুডস ওই রেটে বাড়েনি, কারণ ওটা তো কনজিউমার অ্যাবজর্ব করতে পারছে না, আমাদের তো বেঁচে থাকতে হচ্ছে। সেটার ফলে যেটা হচ্ছে গ্রস মার্জিনে ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে, আমাদের গ্রস মার্জিন শিট করছে, প্রফিটেবিলিটিতে সমস্যা হয়ে যাচ্ছে। সো এটা আমাদের একটা বড় সমস্যা হচ্ছে। আমরা আমাদের ফার্মারদের সাথে যখন কাজ করছি তাদের সাথে আমরা দুইটা জিনিস পাচ্ছি। সেটা হচ্ছে তাদের একটা বড় স্কেল দরকার সেলসের, যা তারা প্রডিউস করে ওটা পুরোটা আমরা নিতে পারছি না, বাট দে ওয়ান। তাহলে উপায় কী? একটা হচ্ছে আমার স্টোরের সংখ্যা বাড়ানো এবং আমার উপরে যে অসম ভ্যাট নীতি সেটা বন্ধ করে দেওয়া, যাতে করে কনজাম্পশনের যে ব্যারিয়ার এটা বন্ধ করা যায়। যেটা নিয়ে সরকারের সাথে কথা বলছি যে হয় আমার ভ্যাট উঠায় দেন, অথবা ভ্যালু এডিশন আবার 15% ভ্যাট দেন, আর নাইলে আপনি যেটা করেন সেটা হচ্ছে সবার উপরে ভ্যাট দিয়ে দেন, থ্রু ডিস্ট্রিবিউটার্স আপনি ভ্যাট নিয়ে নেন। তাহলে অসমনীতি যখন থাকলো না, কাস্টমাররা তখন সুপারমুখী হবে, যেহেতু আমাদের প্রাইস কম থাকে তখন তারা শুভমুখী। এবার আমি সংখ্যা বাড়াতে থাকলাম, এটা হচ্ছে 1 নম্বর স্ট্র্যাটেজি। 2 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে এক্সপোর্ট। হোলসেলিংয়ে কিন্তু একটা বড় ধরনের সিন্ডিকেশন হয়, সেইখানে স্বপ্ন কী কোনো একটা রোল প্লে করতে পারে কিনা। ফর এক্সাম্পল, যদি সরকার আমাদের কিছু জায়গা দিয়ে দেয় যে এই জায়গাগুলোতে ন্যায্য মূল্যে কৃষকের দোকান করেন, কৃষকের বাজার, তাহলে কৃষক এগিয়ে এনে আনলো, ওইখান থেকে ডাইরেক্ট আমরা সেল করে দিলাম। অনলাইন আমরা নিয়ে কাজ করছি, অনলাইন এখনও খুব ছোটো, বাংলাদেশে এখনও ই কমার্স ওইভাবে হয় নাই। আমরা কাজ করছি, আমরা হয়তো খুব শীঘ্রই এই বছর টাকা দিয়ে দেখবেন যে একটা ই কমার্স পোর্টাল আসবে। বাট আমি যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে মার্কেট প্লেস। আগামী 5 বছরে আমাদের প্ল্যান হচ্ছে এটা মার্কেট প্লেস ডেভেলপ করা, যেখানে অনলাইনে কৃষক, প্রডিউসার সবাই থাকবে, দেখি কনজিউমারও থাকবে। এই ট্রান্সপারেন্সি ওয়ান্ডারফুলি তৈরি হয়ে যাবে। আমাদের এবছরও আমাদের অপারেটিং প্রফিটের গ্রোথ থাকবে। আমরা গত বছর যা অপারেটিং প্রফিট করছি, হোপফুলি তার থেকে মোর দ্যান 50% গ্রোথ থাকবে। আমাদের সেলস গ্রোথ হয়তো আশা করা যাচ্ছে, এখন চলতেছে 30-32%, ওভারঅল 25%-এর বেশি হবে বলে আমরা মনে করছি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু ইন্টারেস্ট রেট তো অনেক বেড়ে গেছে, কারণ আপনি জানেন যে আমাদের যে অ্যাকুমুলেটেড লস এগুলো ইন্টার কোম্পানি লোনের কারণে হয়েছে। সো নেট প্রফিট কিন্তু দেখা যাবে যে আসলে কোনো ইম্প্রুভমেন্ট নেই, বরং খারাপ হচ্ছে। আরেকটা জিনিস আমরা খুব চেষ্টা করছি, সেটা হচ্ছে ডেট ইকুইটি সোয়াপিং। আমাদের যে ডেটটা আছে এটা কী করে আমরা ইকুইটিতে আগামী 5 বছরে কনভার্ট করে ফেলতে পারি, যাতে করে ইন্টার কোম্পানি লোনের ভার যদি কমে যেতে থাকে, তার স্বপ্ন উইল বি ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল কোম্পানিজ। তো সেটা নিয়ে সেই বোর্ড একমত, এবং আমরা বেশ কিছু ফরেন ইনভেস্টারের সাথে প্রায় মানে কথাবার্তা শেষ পর্যায়ে আছি। সো আশা করি ওইখানে আগামী এই 3-4 বছরে আমরা ওইখান থেকে বেরোয় আসতে পারবো।